প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এই কোভিড-19 এর মহামারীর সময়ে সবাই নিরাপদে আছো। তো আমি মোহাম্মদ আলী আজম খান মুজাহিদি, জুনিয়র ইনস্ট্রাক্টর, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রিফ্র্যাক্টরিজ এর নবম অধ্যায়। আজকের পাঠ হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের ধারণা, এবং আমরা আজকে দুইটি অধ্যায়ে আলোচনা করব। অধ্যায় 9 হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের ধারণা এবং 10 ইনসুলেশন ব্রিক এর ধারণা। তো আমরা প্রথমেই আলোচনা করব হাই অ্যালুমিনা ব্রিক এর হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের ধারণা। এই অধ্যায়ে আমরা যা যা আলোচনা করব তা হলো সিলেবাস অনুযায়ী 9.1 হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের সাধারণ ধারণা, 9.2 হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের প্রকারভেদ, এবং 9.3 হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের গুণাবলী, এবং 9.4 হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের ব্যবহার বর্ণনা। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের ধারণা বা এর সংজ্ঞা। হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজ যেই সমস্ত রিফ্র্যাক্টরিজকে অধিক পরিমাণ অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে তৈরি করা হয়, যা অ্যাসিড ও বেসিক ধাতুমল বা আবহাওয়া দ্বারা আক্রান্ত হয় না এবং উভয় ক্ষেত্রে নিরপেক্ষ থাকে, সেই সমস্ত রিফ্র্যাক্টরিজকে হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজ বলে। অর্থাৎ এই হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজ একটি নিরপেক্ষ ধরনের রিফ্র্যাক্টরিজ। এই রিফ্র্যাক্টরিজ অ্যাসিড এবং বেসিক ধাতুমল দ্বারা আক্রান্ত হয় না, উভয় ক্ষেত্রে নিরপেক্ষ থাকে। 9.2 হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের প্রকারভেদ। হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের প্রকারভেদ কাঁচামালের ধরন অনুসারে এটি 6 প্রকারের হয়ে থাকে, যেমন 1 বক্সাইড রিফ্র্যাক্টরিজ, 2 কোরান্ডাম রিফ্র্যাক্টরিজ, 3 সেলেমিনাইট বা কায়ানাইট রিফ্র্যাক্টরিজ, 4 মিউলাইট রিফ্র্যাক্টরিজ, 5 গ্রাফাইট রিফ্র্যাক্টরিজ, 5 কার্বন বা সিলিকন কার্বাইড রিফ্র্যাক্টরিজ। হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের ফর্মুলা। হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজ এর উৎপাদন করতে যে কাঁচামালগুলো লাগবে তা হলো বক্সাইড, ফায়ার ক্লে, বল ক্লে। বক্সাইড 60% এবং ফায়ার ক্লে 35%, বল ক্লে 5%। এই হলো আমাদের বক্সাইড হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরির একটি ফর্মুলা। এরপর 9.3 হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের গুণাবলী বর্ণনা। 1 রাসায়নিক বিশ্লেষণ। এই প্রকার রিফ্র্যাক্টরিজের রাসায়নিক বিশ্লেষণ হলো SiO2 বা সিলিকন ডাইঅক্সাইড 39%, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 60% এবং অন্যান্য কাঁচামাল 1%। 2 দুর্বলতার পরিমাণ বা রিফ্র্যাক্টরিনেস, অর্থাৎ গলন তাপমাত্রা, সর্বোচ্চ যেই তাপমাত্রায় এটি গলবে সেক্ষেত্রে এই প্রকার ইটের দুর্বলতার পরিমাণ হলো কোণ নং 36 থেকে 39, অর্থাৎ 1790 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1830 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে। 4 আপাত ছিদ্রতার পরিমাণ বা অ্যাপারেন্ট পোরোসিটি। এই প্রকার ইটের আপাত ছিদ্রতার পরিমাণ হবে 19% থেকে 23% পর্যন্ত। কোল্ড ক্রাশিং স্ট্রেংথ, অর্থাৎ 4 রয়েছে কোল্ড ক্রাশিং স্ট্রেংথ, অর্থাৎ সাধারণ তাপমাত্রায় বা নর্মাল তাপমাত্রায় এর ভাঙার যে শক্তি সেটা হচ্ছে তার কোল্ড ক্রাশিং স্ট্রেংথ। এই প্রকার ইটের কোল্ড ক্রাশিং স্ট্রেংথ হলো
430 কেজি পার সেন্টিমিটার, অর্থাৎ প্রতি সেন্টিমিটারে 430 কেজি চাপ প্রয়োগ করলে এটা স্বাভাবিক তাপমাত্রায় বা ঠান্ডা অবস্থায় ভাঙবে। 5, পূর্ণ তাপমাত্রায় দৈর্ঘ্যের পরিবর্তন হয় 0.2%, অর্থাৎ এটি সর্বোচ্চ তাপমাত্রায় তার দৈর্ঘ্যের যে এক্সপানশন বা প্রসারণ বা দৈর্ঘ্যের পরিবর্তন বা সংকোচন দুইটার হবে 0.02 বা 0.2%-এর মতো। 6, রিফ্র্যাক্টিভনেস আন্ডার লোড, অর্থাৎ 1410 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই প্রকার ইটকে প্রতি বর্গ সেন্টিমিটারে 2 কেজি চাপ প্রয়োগ করলে কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এইটি উচ্চ তাপমাত্রায় 1410 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় যদি এই ইটকে প্রতি বর্গ সেন্টিমিটারে 2 কেজি চাপ প্রয়োগ করা হয় তাহলে তার কোনো পরিবর্তন হবে না। 7, ইহা এক প্রকার নিউট্রাল রিফ্র্যাক্টরিজ। আর এই প্রকার রিফ্র্যাক্টরিজ সর্বদা নিরপেক্ষ প্রকৃতির, তবে সামান্য ক্ষারীয় ধাতুমল দ্বারা আক্রান্ত হয়। 9, এই প্রকার রিফ্র্যাক্টরিজের প্রকৃত আপেক্ষিক গুরুত্ব 3 থেকে 3.95। 10, এই প্রকার রিফ্র্যাক্টরিজ মৃদুভাবে হাইড্রোফ্লোরিক অ্যাসিড দ্বারা আক্রান্ত হয়। 11, এই প্রকার রিফ্র্যাক্টরিজ জারণ ও বিজারণ উভয় অবস্থাতেই সমান কার্যক্ষম থাকে। এই হচ্ছে এর গুণাবলী। এবার আমরা আলোচনা করব 9.4 হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজ এর ব্যবহার বর্ণনা। 1, হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজ বার্নার ব্লক তৈরিতে ব্যবহার করা হয়। 2, রাসায়নিক পদার্থ তৈরির ফার্নেস নির্মাণে এই প্রকার রিফ্র্যাক্টরি ব্যবহার করা হয়। 3, ইলেকট্রিক ক্লিন নির্মাণে এই প্রকার রিফ্র্যাক্টরি ব্যবহার করা হয়। 4, ক্রুসিবল ফার্নেস নির্মাণে এই প্রকার রিফ্র্যাক্টরি ব্যবহার করা হয়। 5, ইন্ডাকশন ফার্নেস নির্মাণে এই প্রকার রিফ্র্যাক্টরি ব্যবহার করা হয়। 6, ওপেন হার্ট ফার্নেস নির্মাণে এই প্রকার রিফ্র্যাক্টরি ব্যবহার করা হয়। 7, এনামেলিং ফার্নেস নির্মাণে এই প্রকার রিফ্র্যাক্টরি ব্যবহার করা হয়। 8, বয়লার সেটিংসে এই প্রকার রিফ্র্যাক্টরি ব্যবহার করা হয়। 9, রোটারি সিমেন্ট ক্লিন এই প্রকার রিফ্র্যাক্টরি ব্যবহার করা হয়। 10, কপার গলানো ফার্নেস নির্মাণে এই প্রকার রিফ্র্যাক্টরি ব্যবহার করা হয়। এখানে বেশ কিছু রিফ্র্যাক্টরি ব্যবহার দেওয়া আছে হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের, এছাড়াও এর বাইরেও অনেক ব্যবহার রয়েছে। তো আমরা এখানে যে ব্যবহারগুলি পড়েছি সেইগুলি বেশি মাত্রায় ব্যবহৃত হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে নবম অধ্যায়ে আমরা যা যা জানতে পারলাম তা হলো হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের সাধারণ ধারণা, হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের প্রকারভেদ এবং হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের গুণাবলী বর্ণনা এবং হাই অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজের ব্যবহার বর্ণনা। এবার আমরা আলোচনা করব অধ্যায় 10 ইনসুলেশন ব্রিকের ধারণা। এই অধ্যায়ে আমরা যা যা আলোচনা করব তা হলো সিলেবাস অনুযায়ী 10.1 ইনসুলেশন ব্রিক এর সাধারণ ধারণা, 10.2 ইনসুলেশন ব্রিক এর প্রকারভেদ, 10.3 ইনসুলেশন ব্রিকে ব্যবহৃত উদ্বায়ী পদার্থগুলোর নামের তালিকা, 10.4 গ্লাস উল, 10.5 ইনসুলেশন ব্রিক উৎপাদন পদ্ধতি, 10.6 ইনসুলেশন ব্রিক এর গুণাবলী বর্ণনা, 10.7 ইনসুলেশন ব্রিক এর ব্যবহার বর্ণনা, 10.8 তাপ নিয়ন্ত্রণে ইনসুলেশন ব্রিকের গুরুত্ব বর্ণনা।
তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব 10.1 ইনসুলেশন ব্রিকের সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা, অর্থাৎ ইনসুলেশন ব্রিক। ইনসুলেশন বা অন্তরকিট অত্যন্ত তাপ সহনীয় দুর্বলক রিফ্লেক্টরির। সাধারণত রিফ্লেক্টরি গাঁথুনি, মশলা, চুল্লির অভ্যন্তরস্থ ধারক সরঞ্জাম এবং চুল্লির অন্যান্য অংশ তৈরি করতে ইনসুলেশন ব্রিক তাপীয় অন্তরক হিসেবে ব্যবহার করা হয়। ইনসুলেটিং ব্রিক্স এ অনেক ছোট ছোট ছিদ্র থাকে, ফলে ব্রিক্সের মধ্যস্থ এই ছোট ছোট ছিদ্রের বাতাস একে নিম্ন তাপ পরিবাহিতা দিয়ে থাকে। ইনসুলেশন ইট সর্বদা সাদা বর্ণের, অধিক ছিদ্রতাপূর্ণ এবং কম ঘনত্বের ও হালকা ওজনের হয়ে থাকে। তো বন্ধুরা, আমরা অনেকগুলি তথ্য পেলাম এখান থেকে যে এই ব্রিকগুলি ক্লিন এবং ফার্নেসের গাঁথুনি, মশলা এবং চুল্লির অভ্যন্তরস্থ বিভিন্ন অংশে ব্যবহার করা হয়। ইনসুলেশন ব্রিকে অনেক ছোট ছোট ছিদ্র থাকে এবং ওজনে হালকা হয়, এবং ছোট ছোট ছিদ্র থাকার কারণে এটার বাতাস প্রবাহের ক্ষেত্রে পরিবাহিতা নিম্ন পরিবাহিতা সম্পন্ন হয়ে থাকে, এবং এটা সাদা বর্ণের হয়, অধিক ছিদ্রতাপূর্ণ হয়, কম ঘনত্বে, হালকা ওজনের হয়ে থাকে। এই প্রকার ইট ক্লিন বা ফার্নেসের অভ্যন্তরে তাপ পরিবাহিতাকে বা থার্মাল কন্ডাক্টিভিটি বাধা সৃষ্টি করে অল্প তাপ পরিবাহী গুণ সম্পন্ন, যা তাপের অপচয়কে রোধ করে। অর্থাৎ এইটা তাপের পরিবাহী গুণাবলী বা থার্মাল কন্ডাক্টিভিটিকে বাধা সৃষ্টি করে, যার কারণে তাপ অপচয়টা কম হয়। ইনসুলেশন ইট ক্লিন বা ফার্নেসের অভ্যন্তরে তাপ বাহিরে আসতে বাধা সৃষ্টি করে, আবার বাহিরের তাপ ভিতরে প্রবেশে বাধা সৃষ্টি করে। এইটা একটা তার বিশেষ গুণ। এটা ক্লিন বা ফার্নেসের তাপকে বাইরে আসতে দেয় না এবং বাইরের তাপকে ভিতরে প্রবেশ করতে দেয় না। ইনসুলেশন ব্রিকের সংজ্ঞা: যে সকল রিফ্লেক্টরি ব্রিক অধিক ছিদ্রতাপূর্ণ এবং হালকা ওজনের হয় এবং ক্লিন বা ফার্নেসের অভ্যন্তরে তাপ পরিবাহিতাকে বাধা সৃষ্টি করে, তাপের অপচয় রোধ করে, সেই সমস্ত রিফ্লেক্টরিজকে ইনসুলেশন ব্রিক বলে। অর্থাৎ আমরা আগে জেনেছি এই ব্রিকটি হলো অধিক ছিদ্রতাপূর্ণ এবং হালকা ওজনের হয়ে থাকে, এবং এটি তাপের পরিবাহিতাকে বাধা সৃষ্টি করবে, তাপের অপচয়কে রোধ করবে। এই ধরনের ব্রিককে আমরা বলবো ইনসুলেশন ব্রিক। তো বন্ধুরা দেখো, এখানে দুই ধরনের ইনসুলেশন ব্রিকের ছবি দেওয়া আছে। একটা হলো হট ফেস ইনসুলেশন ব্রিকের ছবি দেওয়া আছে এবং কুল ফেস ইনসুলেশন ব্রিকের ছবি দেওয়া আছে। হট ফেস ইনসুলেশন ব্রিকটা অপেক্ষাকৃত একটু সাদা বর্ণের এবং কুল ফেস ইনসুলেশন ব্রিকটা একটু হলদে বর্ণের হয়ে থাকে। তাহলে এখানে আমরা জানবো 10.2তে ইনসুলেশন ব্রিকের প্রকারভেদ। ইনসুলেশন ব্রিক ব্যবহারের উপর ভিত্তি করে দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে হট ফেস ইনসুলেশন ব্রিক এবং কুল ফেস ইনসুলেশন ব্রিক। হট ফেস ইনসুলেশন ব্রিক সাধারণত অধিক তাপমাত্রায় হট ফেস বা অধিক তাপে সংস্পর্শে ব্যবহৃত হয়, এবং কুল ফেস ইনসুলেশন কম তাপমাত্রায় এটি ব্যবহার করা হয়। কাঁচামালের উপর ভিত্তি করে ইনসুলেশন ব্রিক আবার 5 প্রকার, যেমন অ্যাসিডিক ইনসুলেশন ব্রিক, এর উদাহরণ হচ্ছে ফায়ার ক্লে ইনসুলেশন ব্রিক, সিলিকা ইনসুলেশন ব্রিক, জিরকোনিয়া ইনসুলেশন ব্রিক ইত্যাদি। 2. বেসিক ইনসুলেশন ব্রিক, এর উদাহরণ হচ্ছে ডোলোমাইট ইনসুলেশন ব্রিক, ম্যাগনেসাইট ইনসুলেশন ব্রিক, ক্রোমো ইনসুলেশন ব্রিক ইত্যাদি। 3. নিউট্রাল ইনসুলেশন ব্রিক, এর উদাহরণ হাই অ্যালুমিনা ইনসুলেশন ব্রিক, বক্সাইট ইনসুলেশন ব্রিক, মিউলাইট ইনসুলেশন ব্রিক ইত্যাদি। 4. ডায়াটোমাইট ইনসুলেশন ব্রিক। 5. পলি ইনসুলেশন ব্রিক, যেমন কোরান্ডাম মিউলাইট ইনসুলেশন ব্রিক, জিরকোনিয়াম মিউলাইট ইনসুলেশন ব্রিক। এই হচ্ছে বিভিন্ন প্রকার ইনসুলেশন ব্রিকের কাঁচামালের উপর ভিত্তি করে প্রকারভেদ এবং তার উদাহরণ। এবার আমরা জানবো ইনসুলেশন ব্রিকের ফর্মুলা। ইনসুলেশন ব্রিক তৈরি করতে যে কাঁচামালগুলি লাগবে তা হলো চায়না ক্লে, বল ক্লে, কোয়ার্টজের গুঁড়া,
টালকের গুঁড়া, ক্রক, উদ্যায়ী পদার্থ ইত্যাদি। চায়নাক্লে 30% বা 30%, বলক্লে 10%, কোয়ার্জের গুঁড়া 8%, টালকের গুঁড়া 7%, গ্রক 25% এবং উদ্যায়ী পদার্থ 20%। এই ফর্মুলা অনুযায়ী একটি ইনসুলেশন ব্রিক তৈরি করা হয়। এবার আমরা জানব 10.3-এ ইনসুলেশন ব্রিক এ ব্যবহৃত উদ্যায়ী পদার্থের নামের তালিকা। 1. র ন্যাপথেলিন, 2. কোল বা কয়লা, 3. অ্যান্থ্রাসাইট, 4. কোক, 5. ফাইবার, 6. পিচ, 7. সডাস্ট, 8. চারকোল বা কয়লা, 9. পেপার, 10. কক্স, 11. স্ট্র, 12. কাফ, 13. ডায়েটোমেসিয়াস, 14. ভার্মিকুলাইট, 15. পিয়ারলাইট ইত্যাদি। 10.4-এ রয়েছে গ্লাস উল। গ্লাস উল একটি অন্তরক উপাদান বা ইনসুলেটিং ম্যাটেরিয়াল যা গ্লাস ফাইবার বা কাচের তন্তু দ্বারা তৈরি তাপ সহিষ্ণু দুর্গলক পদার্থ। অর্থাৎ গ্লাস উল কাচেরই খুব সূক্ষ্ম ফাইবার বা তন্তু আকারের পদার্থ, যা অধিক দুর্বলতা পূর্ণ পদার্থ। এটি দেখতে হালকা হলদে বা সাদা বর্ণের হয়। গ্লাস উল তুলার কম্বলের মতো স্ল্যাব বা রোল আকারে পরতে পরতে সাজানো থাকে। গ্লাস উল বিভিন্ন তাপ ও যান্ত্রিক গুণ সম্পন্ন হয়ে থাকে, তবে অতি শুষ্ক কাচের সূক্ষ্ম কাচের তন্তু বা পশমের তৈরি, যা খালি হাতে স্পর্শ করলে চুলকানি অনুভূত হয়। এটা একটি বৈশিষ্ট্য। ছোট ছোট কাচের কণা থাকে, যার কারণে এগুলি আমাদের গায়ে বা চামড়ায় স্পর্শ করলে হালকা চুলকানির মতো অনুভূত হতে পারে। গ্লাস উল চুল্লির ভিতরে ও বাইরে উভয় অংশে ব্যবহার করা যায়। 1933 সালে আমেরিকার টরলেডো, ওহিওতে ওয়ানেস ইলিয়ান গ্লাস কোম্পানি প্রথম আধুনিক গ্লাস উল উৎপাদন করে। গ্লাস উল দুই প্রকারের হয়। 1. হাই হিট গ্লাস উল, 2. লো হিট গ্লাস উল। হাই হিট গ্লাস উল দেখতে সাদা বর্ণের হয় এবং লো হিট গ্লাস উল হলদে বর্ণের হয়ে থাকে। হাই হিট গ্লাস উল সাদা বর্ণের হয় এবং অধিক তাপমাত্রা অর্থাৎ 1450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে চুল্লি নির্মাণে এটি ব্যবহার করা হয়। লো হিট উল হলদে বর্ণের হয়, হলুদ বর্ণের, এবং কম তাপমাত্রায় অর্থাৎ 200 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ঘরের সিলিং, কার্টেন ওয়াল, রেফ্রিজারেটরে ইত্যাদি নির্মাণে এটি ব্যবহার করা হয়। এবার আমরা আলোচনা করব 10.5 ইনসুলেশন ব্রিক উৎপাদন পদ্ধতি। এই ব্রিক উৎপাদন অন্যান্য ব্রিকের উৎপাদনের সাথে সামঞ্জস্য নয়, এইটি একটি ভিন্ন প্রকৃতির উৎপাদন করা হয়। তাহলে বন্ধুরা আমরা আলোচনা করব ইনসুলেশন ব্রিকের উৎপাদন পদ্ধতি। ইনসুলেশন ব্রিককে কাস্টিং ও প্রেসিং পদ্ধতি উৎপাদন করা যায়, অর্থাৎ দুইটি পদ্ধতি, কাস্টিং এবং প্রেসিং, দুইটি পদ্ধতি উৎপাদন করা যায়। প্রথমে ফর্মুলা অনুযায়ী কাঁচামাল ওজন করে প্রয়োজনীয় আকারের কণা ক্রাশিং এবং গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে অথবা মলার মিক্সিংয়ের মালারিং প্রক্রিয়া চূর্ণ করতে হবে। অর্থাৎ প্রথমে ক্রাশিং গ্রাইন্ডিং করে এটাকে চূর্ণ বিচূর্ণ করে দানাগুলি আদর্শ সাইজে আনতে হবে। এরপর ছাঁকন বা ভাইব্রেটিং স্ক্রিনের সাহায্যে নির্দিষ্ট আকারের কণা পৃথক করে কাঁচামালে কাউন্টার কারেন্ট মিক্সচার মেশিনে চার্জ করা হয়। এটি একটি মিক্সচার মেশিন, যা কাউন্টার কারেন্ট মিক্সচার বা অন্য মিক্সচার, যে কোনো মিক্সচার মেশিনে এটাকে মিক্সচার করা যাবে।
প্রথমে বডি উপাদানগুলো ড্রাই মিক্সিং করে পরে সামান্য পরিমাণ পানি, বাইন্ডার ও উদ্বায়ী পদার্থ মিশ্রিত করা হয়। প্রথমে বডির উপাদানগুলিকে মিক্স করতে হবে, তারপরে পানি মিক্স করতে হবে, বাইন্ডার মিক্স করতে হবে, তারপর উদ্বায়ী পদার্থগুলি মিশ্রিত করতে হবে। পর্যায়ক্রমে এগুলি মিশ্রিত করতে হবে। এরপর আস্তে আস্তে নির্দিষ্ট পরিমাণ ময়েশ্চার না আসা পর্যন্ত পানি মিশ্রিত করে বডি প্রস্তুত করতে হবে। এই হচ্ছে ইনসুলেশন ব্রিকের বডি প্রস্তুতির নিয়ম। এবার তার ফর্মিং বা আকৃতি প্রদান। প্রস্তুত বডিকে মোল্ডিং বা ছাঁচে ঢালার পূর্বে মোল্ডকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং মোল্ডের অভ্যন্তরে লুব্রিকেন্ট অয়েল দ্বারা মুছে নিতে হবে যেন ব্রিক মোল্ড হতে সহজে উঠে আসে। অতঃপর মোল্ডে বডি ঢালতে হবে এবং মোল্ডটি বডি দ্বারা পূর্ণ করতে হবে। ইনসুলেশন ব্রিকের ছিদ্রতা আনয়ন করার জন্য ফোম তৈরি করতে বডির সাথে অ্যাসিড বা ক্ষারের বিক্রিয়া ঘটানো হয় অথবা বডির সাথে সক্রিয় সারফেস এজেন্ট যুক্ত করে ফোম তৈরি করা হয়। এরপর বডি মোল্ডে কয়েক মিনিট রেখে আকৃতি আসার পর ব্রিক্সটিকে মোল্ড হতে বের করে আনা হয়। ব্রিকটিকে প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে শুষ্ক করে 1426 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পোড়াতে হবে। এক্ষেত্রে ব্রিকটি পোড়ানোর পর আয়তন 30% পর্যন্ত সংকোচন হতে পারে। অর্থাৎ যেহেতু এর মধ্যে উদ্বায়ী পদার্থ বেশি থাকে, উদ্বায়ী পদার্থগুলি অধিক তাপমাত্রায় যখন উদ্বায়ী হয় তখন এর সংকোচন বেড়ে যায়। এইটা 30% পর্যন্ত সংকোচন হতে পারে। এবার আমরা আলোচনা করব 10.6 ইনসুলেশন ব্রিক এর গুণাবলী। 1. ইনসুলেশন ব্রিক অধিক ছিদ্রযুক্ত হয়ে থাকে। 2. ইহা এক প্রকার হালকা ধরনের ইট। 3. এই প্রকার ইটের ঘনত্ব 1.3 গ্রাম পার সিসি। 4. ইনসুলেশন ব্রিকে পোড়ানোর তাপমাত্রা কোণ নং 14 বা 1426 ডিগ্রি সেন্টিগ্রেড। পোড়ানোর পর ইনসুলেশন ব্রিকের রং সাদা বর্ণের হয়, তবে কুল ফেজ ইনসুলেশনের রং হালকা লাল বা হলদে বর্ণের হয়ে থাকে। 5. হট ফেজ ইনসুলেশন ব্রিক রিফ্র্যাক্টরিজ কোণ নং 28 হতে 34 তাপমাত্রা অর্থাৎ 1610 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1760 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে থাকে, যা 1400 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা ব্যবহার করা হয়। কিন্তু ফুল ফেজ ইনসুলেশন ব্রিক 330 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ব্যবহার করা হয়। 6. এই প্রকার ইটের কম্প্রেসিভ স্ট্রেন বা চাপের ফলে যে শক্তি ধারণ ক্ষমতা সেটা হল প্রতি বর্গ ফুটে 377 থেকে 457 পাউন্ড পর্যন্ত হয়ে থাকে। 7. এই প্রকার ইটের সংকোচন 20.5 থেকে 25.5% পর্যন্ত হয়ে থাকে। 8. ইহার ছিদ্রতার পরিমাণ 42% থেকে 67% পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এটি অধিক ছিদ্রতা সম্পন্ন একটি ব্রিক। 9. এই প্রকার ইট দেখতে সাদা বা ক্রিম বর্ণের হয়। 10. অতিরিক্ত তাপমাত্রায় অল্প প্রসারণ গুণ সম্পন্ন হয়। 11. তাপ পরিবাহিতার গুণের জন্য এই প্রকার ইট 10 থেকে 25% জ্বালানি সাশ্রয় হয়। 12. হট ফেজ ইনসুলেশন ব্রিক সরাসরি আগুনের সংস্পর্শে অধিক তাপমাত্রায় ব্যবহার করা হয় এবং কুল ফেজ ইনসুলেশন ব্রিক চুল্লির বাহিরের অংশে কম তাপমাত্রায় ব্যবহার করা হয়। এবার 10.7 ইনসুলেশন ব্রিক এর ব্যবহার বর্ণনা। 1. এই প্রকার ইটের তাপ ধারণ ক্ষমতা বেশি হওয়ায় ইহা ক্লিন এবং ফার্নেসের ফায়ারিং চেম্বারে ব্যবহার করা হয়। 2. বাহিরের তাপ যেন ক্লিনের ভিতরে প্রবেশ না করতে পারে এবং
ভিতরের তাপ বাইরে বের হতে না পারে, সেজন্য ক্লিন ফার্নেস এবং কোল্ড স্টোরেজ নির্মাণে এটা ব্যবহার করা হয়। 3. এই প্রকার ইটে তাপ প্রতিরোধ ক্ষমতার জন্য 10 থেকে 25% জ্বালানি কমে যায় বা বেঁচে যায়। তাই ক্লিন এবং ফার্নেসের বিভিন্ন অংশে এই প্রকার ইট ব্যবহার করা হয়। 4. এই প্রকার ইট ফার্নেস ও বয়লারের লাইনিং এর কাজে ব্যবহার করা হয়। 5. ওজনে হালকা হওয়ায় ক্লিন এবং ফার্নেসের আর্চ বা ছাদ নির্মাণে এটি ব্যবহার করা হয়। 6. এই প্রকার ইট দ্বারা ক্লিন এবং ফার্নেসের ক্রাউন বা দরজার উপরের অংশের যে অংশটুকু রয়েছে বাঁকা, সেই অংশটুকু এই ক্রাউন নির্মাণে এটি ব্যবহার করা হয়। 7. ইস্পাত ও লোহা গলানো ফার্নেস নির্মাণে এই প্রকার ইট ব্যবহার করা হয়। 8. গ্যাস উৎপাদনে ফার্নেস নির্মাণে এই প্রকার ইট ব্যবহার করা হয়। 9. পারমাণবিক শক্তি কেন্দ্রে এই প্রকার ইট ব্যবহার করা হয়। 10. গ্যাস টারবাইন নির্মাণে এই প্রকার ইট ব্যবহার করা হয়। 11. গ্লাস, সিরামিক, সিমেন্ট, কাগজ কল, ধাতু শিল্পে ক্লিন এবং ফার্নেস নির্মাণে এই প্রকার ইট ব্যবহার করা হয়। 12. বাসাবাড়ির তাপ নিয়ন্ত্রক হিসাবে এই প্রকার ইট ব্যবহার করা হয়। 13. অতি উচ্চ তাপ উৎপাদনকারী যন্ত্রপাতি তৈরিতে এই প্রকার ইট ব্যবহার করা হয়। আর 10.8 তাপ নিয়ন্ত্রণে ইনসুলেশন ব্রিক এর গুরুত্ব বর্ণনা। সিরামিক শিল্পে একটি অন্যতম প্রধান অংশ দখল করে রয়েছে রিফ্র্যাক্টরি সামগ্রী। রিফ্র্যাক্টরি সামগ্রীর মাঝে ইনসুলেশন ব্রিক অন্যতম। এটি সিরামিক শিল্পে উচ্চ তাপমাত্রার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যাপক অবদান রয়েছে। বিশেষ করে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে রিফ্র্যাক্টরি সামগ্রী হিসাবে ইনসুলেশন ব্রিকের অবদান অনেক। রিফ্র্যাক্টরি ছাড়া সিরামিক শিল্পে বিভিন্ন শাখা বা ধাতব শিল্পের কথা চিন্তাই করা যায় না, কারণ ধাতু ও সিরামিক শিল্পে উচ্চ তাপ প্রয়োগের প্রয়োজন হয়। তাছাড়া অন্যান্য ভারী শিল্প কারখানা যেমন সার শিল্প কারখানা, বিদ্যুৎ শিল্প কারখানা, সিমেন্ট শিল্প কারখানা, পারমাণবিক গবেষণা, চুল্লি নির্মাণ, বিভিন্ন রাসায়নিক দ্রব্য উৎপাদন, স্টিল প্লান্ট নির্মাণে ইনসুলেশন ব্রিক ব্যবহার ব্যাপক। অর্থাৎ যেখানে উচ্চ তাপমাত্রা প্রয়োজন রয়েছে সেখানে ইনসুলেশন ব্রিকের ব্যবহার রয়েছে। সিরামিক শিল্পে বা গ্লাস শিল্পে বা অন্যান্য ভারী শিল্প যেরকম সার শিল্প, বিদ্যুৎ উৎপাদন শিল্প, সিমেন্ট শিল্প, স্টিল প্লান্ট, এগুলি উচ্চ তাপমাত্রা যেখানে প্রয়োজন হয়েছে সেখানে ইনসুলেশন ব্রিক ব্যবহার হয়েছে, ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইনসুলেশন ব্রিক ছাড়া এইখানে ক্লিন বা ফার্নেস নির্মাণের কথা চিন্তাই করা যায় না। তাপ নিয়ন্ত্রণে ইনসুলেশন ব্রিকের গুরুত্ব অনেক। ইনসুলেশন ব্রিক ইট অধিক তাপে অল্প প্রসারণ, তাপ অপরিবাহী এবং অত্যন্ত তাপ সহিষ্ণু দুর্বলক হয়। ইনসুলেশন ব্রিকে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, ফলে ব্রিক্সের মধ্যস্থ এই ছোট ছোট ছিদ্রের বাতাস একে নিম্ন তাপ পরিবাহিতা দিয়ে থাকে। ইনসুলেশন ইট অধিক ছিদ্রতা সম্পন্ন, কম ঘনত্বের এবং হালকা ওজনে হয়, ফলে চুল্লির লোড কম হয়। তাই চুল্লির গাঁথনি, মশলা এবং চুল্লির অভ্যন্তরস্থ ধারক সরঞ্জাম, লাইনিং এবং চুল্লির অন্যান্য অংশ তৈরি করতে ইনসুলেশন ব্রিক তাপীয় অন্তরক হিসাবে অত্যন্ত কার্যকরী। এই প্রকার ইট ক্লিন বা ফার্নেসের অভ্যন্তরে তাপ পরিবাহিতাকে বাধা সৃষ্টি করে। অল্প তাপ পরিবাহী গুণ সম্পন্ন, ফলে 10 থেকে 25% জ্বালানি বেঁচে যায় বা তাপের অপচয় রোধ করে। ইনসুলেশন ইট ক্লিন বা ফার্নেসের অভ্যন্তরে তাপ বাহিরে আসতে বাধা সৃষ্টি করে, আবার বাহিরের তাপ ভিতরে প্রবেশে বাধা সৃষ্টি করে। এছাড়াও অধিক শীত বা উষ্ণ অঞ্চলে বাসা বাড়ির দেয়াল নির্মাণেও
তাপীয় অন্তরক হিসেবে ইনসুলেশন ব্রিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা ভূমিকা রাখে। সুতরাং ইনসুলেশন ব্রিক যে শুধু গ্লাস সিরামিক বা হেভি শিল্প বা মেটাল শিল্পই ব্যবহৃত হয় তা কিন্তু নয়, এটি অন্যান্য তাপ অন্তরক হিসেবে যে সমস্ত কাজ রয়েছে সে সমস্ত কাজে এটা ব্যবহার করা হয়। বাসাবাড়ি, শীত প্রধান দেশ বা অধিক উষ্ণতার দেশে বাসাবাড়ি নির্মাণেও এটা ব্যবহার করা হয়। এছাড়া চুল্লি, বয়লার এবং ক্লিন ফার্নেস ইত্যাদি নির্মাণে এটি অন্তরক হিসেবে ব্যবহার করে, জ্বালানি সাশ্রয় করে এবং এটি ওজনে হালকা হওয়াতে ব্যবহারের খুবই উপযোগী হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমরা যা যা জানতে পারলাম তা হলো ইনসুলেশন ব্রিকের সাধারণ ধারণা, ইনসুলেশন ব্রিক এর প্রকারভেদ, ইনসুলেশন ব্রিকে ব্যবহৃত উদ্বায়ী পদার্থগুলোর নামের তালিকা, গ্লাস উল সম্পর্কে জানতে পারলাম, ইনসুলেশন ব্রিকের উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানতে পারলাম, ইনসুলেশন ব্রিক এর গুণাবলী বর্ণনা সম্পর্কে জানতে পারলাম, ইনসুলেশন ব্রিকের ব্যবহার সম্পর্কে জানতে পারলাম, তাপ নিয়ন্ত্রণে ইনসুলেশন ব্রিক্সের ভূমিকা, গুরুত্ব, বর্ণনা তা জানতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দুটি অধ্যায় আলোচনা করেছি। অধ্যায় 9 হাই অ্যালুমিনাম রিফ্যাক্টরিজ এবং অধ্যায় 10 ইনসুলেশন ব্রিক্স বা ইনসুলেশন রিফ্যাক্টরি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা এই দুটি অধ্যায় থেকে তোমাদের পাঠ বুঝতে পেরেছ এবং তোমরা উপকৃত হয়েছ। এবং কারো যদি এই দুটি অধ্যায়ের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ফেসবুক কমেন্টের ইনবক্সে কমেন্ট করতে পারো, অথবা আমার মেসেঞ্জারে কমেন্ট করতে পারো, মেইল করতে পারো, অথবা আমার ফোনে তোমরা যোগাযোগ করে আমার কাছ থেকে সরাসরি আনসার জানতে পারবে। তো বন্ধুরা, তোমরা এই কোভিড-19 মহামারীর সময়ে সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্বাস্থ্যবিধি এবং বাংলাদেশ সরকারের যে স্বাস্থ্যবিধি সেই স্বাস্থ্যবিধি মেনে সবাই ঘরে অবস্থান করবে, সবাইকে নিরাপদ রাখবে, পরিবারকেও নিরাপদ রাখবে, নিজেও নিরাপদ থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি।